আজকে আমি তোমাদের যে বাড়িটার গল্প বলবো সেটা যেন একটা মৃত্যুসম নীরবতায় পৌঁছে গিয়েছে। এই নীরবতা কোনোভাবেই ভাষায় প্রকাশ করা যায় না, আর তার মধ্যেই রয়েছে ভয়। ভয়টা সাধারণত সন্ধে হওয়ার পরেই অস্বাভাবিক রকমের। এই ভয়টা আরও বাড়তে লাগলো দিনের পর দিন। এবার আমরা মূল গল্পে ঢুকবো। চয়ন নামে একটি ছেলে থাকতো তার গ্রামের বাড়িতে সে একাই থাকতো। আসলে তার কাজটা এমন ছিল যে তাকে একাই থাকতে হতো। তার উপরে সে ছিল অবিবাহিত। তার বাড়িটা ছিল একদম ঘন জঙ্গলের মধ্যে। তার বাড়ির চারপাশে আগাছা আগাছা কাটতে কাটতে সেটা এমন বড় হয়ে গেছে যেন দেখে মনে হয় ঘন জঙ্গল। বাড়িটার একটা অদ্ভুত প্রকৃতির ছিল। সারাদিনে বাড়িতে কোনো আওয়াজ পাওয়া যেত না, আর যাবেই বা কী করে। চয়ন তো বাড়িতেই থাকতো না, কাজে বেরিয়ে যেত, আর কেউ তো বাড়িতে থাকতো না। কিন্তু চয়ন যখন সন্ধেবেলা অফিস থেকে ফিরত তখনও চয়ন একা, তাই একাই থাকতো বাড়িটায়। কিন্তু চয়ন শুনতে পেত নানা ধরনের আওয়াজ। চয়ন অনেকবার বোঝার চেষ্টা করেছে আওয়াজটা কোথা থেকে আসছে, কিন্তু সে বুঝতে পারেনি। আর যতই রাত বাড়ত আওয়াজের মাত্রা ততই বাড়ত। এখন সেটা কি বা কেন এই আওয়াজটা হয় তা আমরা দ্বিতীয় ভাগে চয়নের মুখ থেকে কিছুটা জানার চেষ্টা করব। পুষ্প যতীনকে সঙ্গে নিয়ে পৃথিবীর বৃষ্টিধারা মুখর ঝাপসা আকাশে ঊর্ধ্বে এক সুউচ্চ পর্বতচূড়ায় এসে বসল। পুষ্পের মা বললে, আমি যাই মা পুষ্প, বসো তোমরা। নিম্নে পৃথিবীর চারিদিকে মাঝে মাঝে বিদ্যুৎ গর্ভ মেঘপুঞ্জ থেকে বিদ্যুৎ খেলছে। দিক চক্রাবলে সুনীল আকাশে সূর্যোদয় হচ্ছে। অনেক দূর পর্যন্ত আকাশ রাঙা। ওরা যেন অপার্থিব বাসনা কামনার বহু ঊর্ধ্বে কোনো নির্মল দেবলোক থেকে পৃথিবীর দিকে চেয়ে আছে। বাংলাদেশের উত্তরে এ বোধহয় হিমালয় পর্বতচূড়া। দূরে নিকট তুষার রাশি সূর্যালোকে ঝকমক করছে। যতীনের মনে হচ্ছিল এসবই মায়া, ভেলকিবাজি, ভগবানের ভেলকিবাজি। মৃত্যুর অসত্যতা যে ভালোভাবে বুঝেছে। মৃত্যু বলে তাহলে কোনো জিনিসই নেই। এই তো সে যশোর জেলারই কোলা বলরামপুর গ্রামে মরে গেল শেষ রাত্রে, অথচ এখন সে পর্বত শিখরে বাহাল তবিয়েতে সমাসীন। মরণ নেই, বিচ্ছেদ নেই, দুঃখ নেই, আমরা অমর। জীবন মরণের সঙ্গে, সুখ দুঃখের সঙ্গে সনাতন নিত্য অনশ্বর আমাদের এই ক্ষণিক লীলা খেলা। পুষ্প যতীনের মনের ভাব বুঝতে পারলে। হাজার হোক যতীনদা পুরুষ মানুষ, ইউনিভার্সিটির ছাত্র ছিল, জিনিসগুলো চট করে ধরতে পারে। পেটে একবারে বিদ্যে না থাকলে অন্ধকারে ঘোচে। সে গম্ভীর মুখে বললে, এবার বেঁচে গেলে বটে, কিন্তু বারবার আশা বৌদির কাছে যাতায়াতের ফলে তোমার এই বিপদ। অনেকবার তোমায় সাবধান করেছিলাম, শোনোনি। পুনর্জন্মের আবর্তে মাঝে মাঝে আত্মিক স্তরে ঝড়ের মতো এসে পৌঁছয়। কোথা থেকে আসে তা জানি নে। কটা ব্যাপারই বা বুঝি জগতে। এই সময় যে কেউ মনে পড়ে তাকে নিয়ে এসে পৃথিবীর ফেলে ঘুরিয়ে। ও থেকে রেহাই নেই, তাই এসে জন্মেছিল পৃথিবীতে। আমার মনে আছে সে ভীষণ টানের কথা। জ্ঞান ছিল না আমার,
তোমার উচিত হয়নি আশাদের বাসায় অতক্ষণ থাকা। ও একটা ঝড়ের মতো, ভূমিকম্পের মতো বিপর্যয়। তবে তৃতীয় স্তরের নিচের অঞ্চলে ও আবর্তের সৃষ্টি, চতুর্থ স্তরে আত্মারা তত বিপদগ্রস্ত হন না ওতে। যদিও পালিয়ে যান সকলেই, ও একটা অন্ধ শক্তি, ওকে বিশ্বাস নেই। কোথায় ঘুরিয়ে নিয়ে গিয়ে ফেলে পুনর্জন্ম ঘটাবে পৃথিবীতে। অনেকেই পৃথিবীতে জন্ম নিতে চায় না, সকলেই ওটাকে ভয় করে। তুমি আমাকে কোনোদিন এই ব্যাপারটা কথা বলনি তো। ভূমিকম্পের কথা পৃথিবীতে সবাইকে সবাই বলে বেড়ায়, হয়তো জীবনেই ঘটলো না, নয়তো এসে সব ওলটপালট করে দিয়ে গেল। এও তেমনি, পৃথিবীর বাসনা কামনা আসক্তি যখন মনের মধ্যে বেশি হয়, বা যখন তৃতীয় স্তরে নিচেকার আত্মিক লোকের থাকে, তখনই ওই আবর্ত বড় বিপজ্জনক। সেই জন্যই তোমায় বারবার বারণ করতাম, একা আর তোমাকে বেরুতে দেব না। তুমি জানতে পারলে কখন? তখনই আমি তখন জপে বসেছি। লজ্জায় পুষ্প নিজেকে হঠাৎ সামলে নিলে। সে জপ ধ্যান করে লুকিয়ে যতীনদার সামনে যে মস্ত বড় কোনো যোগিনী সাজতে চায় না। হ্যাঁ হ্যাঁ, তারপর তখনই বুঝলাম তুমি মাতৃগর্ভে ঢুকে গিয়েছ। সঙ্গে সঙ্গে তোমার সব বিস্মৃতি এসে গেল। আমি মরি ছুটোছুটি করে, ছুটি করুণাদেবীর কাছে, আমার গুরুদেবের কাছে ছুটি। করুণাদেবী বললেন, মা মন দুঃখ দিয়ে তোমায় বাঁচাতে পারবেন না। যতীন হেসে বললেন, পৃথিবীতে মরে গেলুম, আর তোমাদের এখানকার ভাষায় বেঁচে গেলুম। এ বেশ মজার কথা বলছ কিন্তু পুষ্প। আরও দুবার এর সঙ্গে এমনই বলেছ। বেঁচে গেল যতীনদা। আরে মরেই তো গিয়েছি আজ সকালে পৃথিবীতে। পুষ্প হেসে বললে, তারপর শোনো, করুণাদেবী মাকে কাঁদাতে পারবেন না। গুরুদেব বললেন, তোমাকে মাতৃগর্ভে 10 মাস 10 দিন থাকতে হবে, তারপর ভূমিষ্ঠ হতে হবে। তবে তিনি চেষ্টা করবেন। কি চেষ্টা করবেন? শিশু হত্যার? তোমার অজ্ঞান অন্ধকার কাটেনি দেখছি এখনো। না, আমার মন খটকা লেগেছে। পুষ্প, আমায় তোমার ভাষায় বাঁচিয়ে খুব ভালো করেছ। কিন্তু ওই মেয়েটির কান্না, আমার মেয়ের ওই কান্না। স্যার, অনেক পাখি জানোয়ারের নাম লেখা আছে, বুঝতে পারছি নে। একটু আসুন না স্যার। হ্যাঁ, আমার এখন উঠবার শক্তি নেই। তোরা নিজেরা গিয়ে দেখে যা। প্রজ্ঞাব্রত কোথায় রে? অনেক দিন অন্য দিকে গিয়েছে স্যার, দেখছি নে। যাই তবে স্যার। যদুবাবু আপন মনে বসিয়া বসিয়া হিসাব করিলেন। সাহেব ছেলেদের টিফিনের জন্য 5 টাকা দিয়েছে। ছেলে মোট 30 জন। ছেলে পিছু 2 টুকরো রুটি আর একটা মাখন দিলে টাকা 1.5-2 খরচ। বাকি টাকা পকেটস্থ করা যাইবে। নগদ আর 2.5 টাকা লাভ। ফিরিবার পথে ছেলেদের দল অনেকে সরিয়া পড়িল এদিক ওদিক। কেহ গেল ময়দানে হকি খেলা দেখিতে, কেহ কাছাকাছি জঙ্গলে কোনো মাসি পিসির বাড়ি গিয়ে উঠিল। যদুবাবু মনে মনে হিসাব করিয়া দেখিলেন, 1.5 টাকার মধ্যে বাকি ছেলেদের রুটি মাখন ভালো করিয়াই চলিবে। নিউ মার্কেট হইতে নিজেই 3খানা বড় রুটি ও কিছু মাখন কিনিবেন।
মিউজিয়াম হইতে বাহির হইয়া মাঠে বসাইয়া ছেলেদের খাওয়াইয়া দিলেন। ছেলেরা পাছে আবার ট্রামের পয়সা চাহিয়া বসে, এই ছিল যদুবাবুর ভয়। কিন্তু ছেলেরা বৈকালবেলা মুক্তির আনন্দে কে কোথায় চলিয়া গেল। ছেলেরা এত হিসাব বোঝে না। হেডমাস্টার ট্রামের পয়সা দিয়াছিলেন কি না সে কৈফিয়ত কেউ লহিল না। যদুবাবু একা বাসায় দিকে চলিতে চলিতে সতৃষ্ণ নয়নে ধর্মতলা মোড়ে গ্লোব রেস্টুরেন্টের দিকে চাহিলেন। চপ কাটলেট ভাজা সুরুচি ঘ্রাণ ফুটপাতের দক্ষিণে হাওয়াকে মাতাইয়াছে। পকেটে